গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে দ্য ডল মেকার। সিনেমাটি রিলিজ হয়েছিল 2019 সালে এবং সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.3 এবং সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছে মাত্র 7 লক্ষ টাকা। তো শুনে তুমি হয়তো অবাক হয়ে গিয়েছো, অ্যাকচুয়ালি এটা একটা শর্ট মুভি, জাস্ট একটা ফ্যামিলির ভালোবাসা নিয়ে কনসেপ্টের উপর বেস্ট করে তৈরি করা হয়েছে। আর এই গল্পে আমরা একটা পুতুল দেখবো, বাট এটা অন্যান্য যে গল্প রয়েছে যে পুতুলের মধ্যে ভূত আসে তারপর সবাইকে মারতে থাকে, এরকম কোনো কিছু নয়। এটার কনসেপ্ট খুবই ইউনিক এবং একটা ইউটিউব মুভি, মানে শর্ট ফিল্ম। তবে তারপর আশা করছি একেবারে খারাপ লাগবে না। তো চলো আমরা শর্টকাটে জেনে আসি। তো গল্পটা শুরু হয় একটা বিবাহিত কাপল জেনা আর রিককে নিয়ে। তাদের অনেক সুন্দর এবং গোছানো জীবন ছিল আর তাদের একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্নের মতো জীবন কাটাচ্ছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে পড়ে যখন তাদের ছেলে তাদের ছেড়ে চিরতরে অন্য জগতে চলে যায়। আর এই কাপলের জন্য এটা ছিল একটা বড় ধাক্কা এবং ওই ব্র্যাডকে ছাড়া তারা যেন জীবন কাটানোই ছেড়ে দিয়েছিল। তো এরপর একদিন জেনা একটা রহস্যময় পুতুল মেকার সম্পর্কে জানতে পারে, মানে পুতুল তৈরি করে, এবং সে দাবি করে যে সে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবে। এবং সে এত বেশি কনফিডেন্ট ছিল যে সে বলে যদি সে তার ছেলেকে ফিরিয়ে দিতে না পারে তাহলে সকল টাকা পয়সাও ফিরিয়ে দেবে। মানে যদি ওই পুতুলের মাধ্যমে তার ছেলে ফেরত না আসে, টাকা পয়সা ফেরত। তো মায়ের মন বুঝতেই পারছো, জেনা করে গিয়ে তার নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রেডি। তবে তারপরেও যদিও সেও জানতো যে এটা তো ইম্পসিবল, কিন্তু মন মানছিল না। তো যাই হোক, সে করে কি তার স্বামীকে কোনো রকমের রাজি করিয়ে ওই ডল মেকারের কাছে যায়। আর ওই লোকটার খুব বেশি কিছু দরকার ছিল না, তাদের ছেলের চুল, একটা ব্যবহার করা জামা যেটা ওয়াশ করা হয়নি, লাস্টবার পরেছিল, এবং তাদের ছেলের একটা পছন্দের জিনিস, সেটা যে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, এখানে আরেকটা নিয়ম রয়েছে, ওই লোকটাকে প্রথমে হাফ পেমেন্ট করতে হবে, বাকি পেমেন্ট ওই পুতুলটা ডেলিভারির পর। তো যেই কথা সেই কাজ, ডল মেকার যা যা চায় জেনা দিয়ে দেয় আর তারপর শুধু অপেক্ষার পালা। তো এরপর ডেলিভারি ডেটে রিকার জেনা করে কি লোকটার কাছে যায়, কিন্তু ডল মেকার তাদের যে জিনিসটা দেয় সেটা দেখে তারা একদমই খুশি হয় না। মানে এমন একটা পুতুল দেখা যেটা দেখতে ক্রিপি এবং সস্তা মনে হচ্ছিল, যাকে জাস্ট তার ছেলের জামা পরানো হয়েছে। তো হাজব্যান্ড তো রেগে যায় যে এটার জন্য এত টাকা দিলাম। বাট ডল মেকার অনেক কনফিডেন্টলি জেনাকে বলে, মানে মাকে বলে, তুমি পুতুলটা জাস্ট কোলে নাও। তো একটু হেজিটেশন থাকলেও জেনা করে কি একটু কোলে নেয় এবং পুতুলটাকে ধরার সাথে সাথে সেটা জীবিত হয়ে যায়। মানে আসলে ওদের ছেলে। তো জেনা তখন নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না এবং অনেক খুশি হয়ে তার সে করে কি আদর করতে থাকে। তবে রিক এটা দেখে কনফিউজড হয়ে যায়, কারণ সে তো দেখছে এটা পুতুল নেওয়া আনন্দ করছে, মানে ওর চোখে তো পুতুল দেখছে জাস্ট একটা। তো এরপর ও করে কি নিজে যখন পুতুলটা টাচ করে তখন ও এই পুতুলটার মাঝে নিজের ছেলেকে দেখতে পায়। তো জেনার সাথে সাথে বাকি পেমেন্ট করে দেয়। কিন্তু রিক জানতো যে সব মিরাকেলের পেছনে হয় গডের হাত রয়েছে নয়তো শয়তানের হাত রয়েছে। তো এই কেসে হয়তো ওই লোকটা কালো জাদু করে বা শয়তানের সাহায্য নিয়ে পুতুলের মধ্যে তাদের ছেলের এনার্জিকে ট্র্যাপ করেছে বা আত্মা নিয়ে এসেছে এবং এটা পুরোপুরি ন্যাচারাল নয় এবং এটার পেছনে অবশ্যই কোনো ডার্ক সিনিস্টার সাইড তো রয়েছেই। তবে ডল মেকার অনেক কনফিডেন্টলি বলে যে না, এখানে কোনো শয়তানের সাহায্য নেওয়া হয়নি। তবে তোমাদের আমি কিছু ওয়ার্নিং দিচ্ছি বা এই পুতুলটা ব্যবহার করার নিয়ম বলে দিচ্ছি। এই পুতুলটা জাস্ট তোমাদের কিছু সময়ের জন্য শান্তি দেবে, তবে তোমাদের ছেলের জায়গায় কখনো নিতে পারবে না এবং কখনো এই পুতুলটাকে 1 ঘন্টার বেশি ইউজ করবে না দিনে, আর তারপর পুরো দিনের জন্য বক্সে রেখে দেবে। আর এমনটা না হলে কিন্তু আস্তে আস্তে পুতুলের প্রতি অভ্যস্ত হয়ে যাবে এবং ভুলেই যাবে যে এটা একটা পুতুল এবং তোমরা রিয়েলিটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে আর এই হ্যালোসিনেশনই তোমাদের রিয়েলিটি হয়ে যাবে। মানে এই ডল মেকার এমন একটা সেটআপ দিয়েছে যে ওই পুতুলটা যে হাতে নেবে সেই হ্যালোসিনেট করে ওইটাকে তার নিজের সন্তান হিসেবে দেখবে, বাট এটা সবসময় ইউজ করা যাবে না। তো সে আবারও ওয়ার্নিং দেয়, এই সবসময় কিন্তু এই পুতুল হাতে রেখো না, তাহলে কমপ্লিটলি কিন্তু তোমাদের মাথা থেকে এটা ডিলিট হয়ে যাবে যে তোমাদের ছেলে আসলে মারা গিয়েছে। আর এই পুতুলটা জাস্ট একটা মিডিয়াম অফ এনার্জি, জাস্ট ইমাজিনেশন স্টিমুলেশনে রয়েছে। তো যাই হোক, রিকার জেনা সব শুনে বা এটা জেনে এত বেশি খুশি ছিল যে এগুলো মনে রাখার প্রয়োজনীয় বোধ করে না। মানে বুঝতেই পারছো, তার সন্তানকে সে 1 ঘন্টা আদর করবে সারাদিন, তারপরে বক্সে রেখে দেবে, এটা হয় নাকি? তো যাই হোক, এরপর ডল মেকার করে ওই বাড়ির চারপাশে একটা এনার্জি সার্কেল বানায় আর এই সার্কেলের ভেতরে এই স্টিমুলেশনটা কেবল কাজ করবে আর এর বাইরে আসলে এটা জাস্ট পুতুল হয়ে যাবে। তো এরপর ওই ডল মেকার তাদেরকে আবারও ওয়ার্ন করে দেয় যে আমি যেটা বললাম সেটা কিন্তু মনে রেখে 1 ঘন্টার বেশি কোনোভাবেই পুতুল ইউজ করবে না। আর এটা বলেই ওই লোকটা করে কি টাকা নিয়ে চলে যায়। আর এই দিকে রিক আর জেনা বুঝতেই পারছিল না যে তারা কি ফাঁদে পা দিয়েছে। তো এখানে মোটামুটি আন্দাজ করতে পারছো যে তাদের সাথে খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে না। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটাই
ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এরপর দেখতে দেখতে দিন কাটতে থাকে, মাস চলে যায়, বছর কেটে যায়, আর জেনা সেটাই করে যেটা করতে ডলমেকার মানা করেছিল। এই ডলটাকে নিয়ে সবসময় থাকে এবং নিজেকে চার দেয়ালের মতো এই হ্যালোসিনেশনে নিজেকে বন্দী করে ফেলেছে এবং সে সবসময় পুতুলটাকে নিজের কাছে রাখতে থাকে, একদম তার ছেলের মতো। তাকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাওয়ানো সবকিছু করতে থাকে এবং এটা যে একটা পুতুল সেটাও ভেঙে যায়, এমনকি আওয়ার গ্লাসটাও এখন আর নেই, এটা ভেঙে গিয়েছে। তো এখানে হাজবেন্ড তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি পাগল হয়ে যাচ্ছ, এবং সে ডলমেকার যে বিষয়ে তাদেরকে ওয়ার্ন করেছিল সেটাই তো এখন হচ্ছে। রিক চোখের সামনে দেখতে পাচ্ছে, শুধুমাত্র অসহায় দেখতেই পারছে, আর কিছু করতে পারছে না। এবং সে চাইলেও এই পুতুলকে জেনার কাছ থেকে 1 ঘন্টার জন্য আলাদা করতে পারছে না, পুরো দিন তো দূরের কথা। আর এর প্রভাব রিকের উপরেও পড়েছে। আমরা দেখি সে নিজে অনেক বদলে গিয়েছে এবং আগের মতো আর কনফিডেন্ট ইয়াং ম্যান সে নেই, চেহারা ভেঙে গিয়েছে, অন্যরকম হয়ে গিয়েছে এবং জেনাকে সামলানো তার পক্ষে সম্ভব নয়। আর এর জন্য রিক ঠিক করে সে জেনাকে এই সার্কেল থেকে, মানে ঘর থেকে বের করবে, যাতে জেনা বুঝতে পারে তার কোলে তার ছেলে নয় বরং একটা পুতুল রয়েছে। তো এরপর একদিন সে করে কি, জোর করে জেনাকে টেনে বাইরে নিয়ে আসে। জেনা তো বের হতে চাচ্ছিল না, কিন্তু সে যখন বের হয় আমরা দেখি জেনা নিজেই পুতুল হয়ে গিয়েছে। তো ঘটনা কি, জেনা বাড়ির বাইরে আসলে পুতুল হয়ে গেল কেন? তো এখানে আসে এই সিনেমার সবচেয়ে বড় একটা টুইস্ট। আসলে ব্যাপারটা হয়েছে কি, হ্যালোসিনেশনের মধ্যে আসলে রিক ছিল, জেনা নয়। আসলে অনেক মাস আগেই রিক এই পুতুলের সাইড ইফেক্ট বুঝতে পেরেছিল, আর এই কারণে সে একদিন এই পুতুলটা লুকিয়ে ফেলে। মানে ওই বুঝতে পারছে 1 ঘন্টার বেশি ইউজ করলে সমস্যা হবে। তো যখন এটা সে বুঝতে পারে, সে করে কি লুকিয়ে ফেলে পুতুলটা। আর তখন জেনা তার ছেলেকে না পেয়ে পাগল হয়ে যায়, কাঁদতে থাকে, গড়াগড়ি করতে থাকে। তবে তারপরেও তার ছেলেকে কোথাও পায় না এবং ফাইনালি এই কষ্ট থেকে মুক্তি পেতে সে তার হাত কেটে, রক কেটে সুইসাইড করে। তো বুঝতেই পারছো, জেনাও মারা গিয়েছে। তো জেনা তো বেঁচে গিয়েছে, কিন্তু রিক একা তো আর এই লনলিনেস সহ্য করতে পারছে না। তো এর জন্য সে নিজেও আবার পুতুলের জালে ফেসে যায়। সে আবার ওই ডলমেকারের কাছে যায় এবং জেনার পুতুল বানায়। তার ছেলের পুতুল তো আছে, জেনার পুতুলও বানায়। তো এরপর কি হয়, লাস্টে রিকও জেনার মতো জেনা এবং তার ছেলের পুতুলের প্রতি অবজেস্ট হয়ে যায় এবং একের পর এক আওয়ার গ্লাস ভাঙতে থাকে এবং ফাইনালি সে পাগল হয়ে যায়। কিন্তু আজকে সে যখন সত্য জেনে গিয়েছে এবং সে বুঝতে পারে তার স্ত্রীও নেই, তার সন্তানও নেই, সে আরো বেশি পাগল হয়ে যায় এবং তার কাছে তখন মনে হয় আমি সত্য মেনে নেওয়ার চেয়ে মিথ্যার জগতেই বাঁচবো। আর সে লাস্টে তাই করে ওই পুতুল দুইটা নিয়ে আবার ঘরের ভেতরে চলে যায় আর আবারও সে ওই হ্যালোসিনেশনে হারিয়ে যায় এবং সেও হয়তো খুব বেশি দিন বাঁচবে না, মারা পড়বে। আর এখানে এই শর্ট ফিল্মটা শেষ হয়। তো আসলে এই সিনেমাতে কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে? তো এখানে মূলত বোঝানো হয়েছে মৃত্যুকে মেনে নেওয়াই হচ্ছে সুস্থ হওয়ার প্রথম ধাপ। যে মানুষ অতীতকে আঁকড়ে রাখতে চায়, শেষ পর্যন্ত সে নিজেকেই ধ্বংস করে ফেলে, নিজেকেই বর্তমান থেকে অতীতে নিয়ে যায়। তো এই গল্পটি দর্শকদের শেখায় যে ভালোবাসা মানে সবসময় কাউকে ধরে রাখা নয়, কখনো কখনো তাকে ছেড়ে দিয়ে মুভ অন করার নামও ভালোবাসা। তো এটা মূলত একটা সাইকোলজিক্যাল হরর সিনেমা, যেখানে ভয়ের চেয়ে শোক এবং মানুষের মানসিক যে ভাঙন সেটাকেই তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা যে ওয়েবসাইটটার নাম বলেছি সার্ভিস অন, সেটা আমাদের বর্তমানে একমাত্র বিগেস্ট সাপোর্টার। সেই ওয়েবসাইটটিকে তোমরা সবাই সাপোর্ট করে এবং তোমাদের সাপোর্টে মোটামুটি ভালোই চলছে আমাদের ওয়েবসাইটটি। ধন্যবাদ তোমাদেরকে। এবং খুব শীঘ্রই আমরা যখন ক্যাম্পেইন লঞ্চ করবো, মোটামুটি এখন পারবো না, 2-3 মাস পরে লঞ্চ করবো এবং আমার ইচ্ছা আছে কমপক্ষে 2-3টা অ্যাপাসি বাইক দিয়ে ক্যাম্পেইন লঞ্চ করার। কারণ 3-4 লাখ টাকা দিয়ে আমি একটা বড় গাড়ি না দিয়ে আমি 3টা সেকেন্ড হ্যান্ড অ্যাপাসি দিয়ে লঞ্চ করবো ক্যাম্পেইন। কারণ বিষয়টা সিম্পল ভাই, দেখো এক একটা প্রোডাক্টে মোটামুটি যদি 100 টাকা করেও লাভ হয়, আমার ভিউ তো যদি 50,000 টাকা হয়, তার মধ্যে লয়াল ফ্যান তো আছে 10,000। তো 10,000 সেলে থেকে যদি 100 টাকাও লাভ হয়, ধরো সব খরচ বাদ দিয়ে, কারণ আমার তো পার্টনার আছে, অমুক তমুক আছে, তারপর দেখা যাবে সব মিলে 10 লাখ টাকা দেখবে। তো ওখান থেকে 3-4 লাখ টাকা গিভওয়ে দিলে কি হবে? আমি সিম্পল সত্যি কথাই বললাম আর কি। তবে এর আগে আমরা এরকম চিন্তা ভাবনা করেছি, কিন্তু কখনোই 3,000-এর বেশি সেল করতে পারি নাই। 10,000 সেল করা কিন্তু মুখের কথা না। তো এই জন্য আমরা যেটা করবো, এবার যদি আমরা ক্যাম্পেইন করি, আমরা অন্তত একটা প্রোডাক্ট রাখবো যেটা যে কেউ কিনতে পারবে। মানে শুধুমাত্র ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য কম দামি একটা প্রোডাক্ট আমরা রাখবো। ধরো তোমার বড় একটা প্রোডাক্ট দরকার নেই, তুমি এমন একটা প্রোডাক্ট কিনলে যেটার দামই হচ্ছে 150 টাকা, কিন্তু তারপরে তুমি ক্যাম্পেইনে তো যুক্ত থাকতে পারলে এবং একটা চান্স থাকলো যে, এবং যারা ক্যাম্পেইনে বিজয়ী হবে তাদেরকে আমরা আমাদের বাড়িতে আনবো। প্রথমে ধরো 5 জন বিজয়ী হয়েছে, 3 জন বিজয়ী হয়েছে, আমাদের বাড়িতে আনবো এবং আমাদের এলাকাতে একটা অনুষ্ঠান করে একবারে লাইভে তাদেরকে আমরা পুরস্কার দেবো। মোটামুটি এটা সব জায়গায় ভিডিও ছাড়া হবে, র্যান্ডমেও যাবে, স্যাভেজেও যাবে। আর ততদিনে আমার হয়তো গেমিং চ্যানেলটাও থাকবে। এই স্যাভেজ স্পোর্ট টোয়েন্টি কিন্তু গেমিং চ্যানেল হয়ে যাবে কয়েকদিন পরেই, 2-3 মাস পরে। কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হচ্ছে না, কারণ আমি গেমিং রুম করার জন্য তোমার কি বলে ইন্টেরিয়র ডিজাইনের সাথে কথা বললাম। ভাই প্রথমে 2 লাখ টাকার বাজেট দিল, পরে যখন 3D আসলো এখন বলে 6 লাখ 6.5 লাখ টাকা লাগবে। ভাই এটা কোনো কথা নাকি? একটা গেমিং রুমের জন্য 6 লাখ টাকা খরচ করা একটা প্রাসঙ্গিক ব্যাপার হলো এটা। তো যাই হোক, আমি যেভাবে আছি সেভাবে স্টার্ট করবো এবং তোমরা সাথে থেকো। আশা করছি আমরা আরো অনেক পথ একসাথে চলবো। আল্লাহ হাফেজ।